ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখো মানুষের ঢল নেমেছে। বেলা ৩টায় সরওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে শুরু হবে গণজমায়েত। তবে ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সরওয়ার্দী উদ্যান। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এই কর্মসূচি হাতে নিয়েছে সলিডারিটি ফর ফিলিস্তিন সংগঠন। বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ, বিএনপি, জামায়াত ইসলামী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মসূচিতে বক্তব্য রাখবেন। ইমরুল আহসানের রিপোর্ট। এ যেন মিছিলের শহর। ইসরায়েল বিরোধী স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিবাদী লাখো মানুষের স্রোত সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে। ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে তারা হাজির হয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানানোর পাশাপাশি অবিলম্বে গাজা ও রাফায় ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবি জানান তারা। এটা এখন আর জেনোসাইড না, এটা এখন ম্যাসাকার হয়ে গেছে। সো আমাদের উচিত আর ঘরে না বসে থেকে যে যার স্থান থেকে রাস্তায় বেরিয়ে যাওয়া। মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। কেন নারী হত্যা হচ্ছে, কেন শিশু হত্যা হচ্ছে? আমাদের স্পষ্ট প্রতিবাদ যে আজকে ইসরায়েল গাজাতে যে গণহত্যা চালাচ্ছে, শিশু নারী তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এগুলো বন্ধ হোক। আজকে কোথায় আমাদের সেই জাতিসংঘ যারা এত বড় বড় উদ্ধৃতি দেয়, তারা এখন চুপ কেন? গাজাতে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে, এগুলো প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বেই নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। ফুঁসে উঠেছে বাংলাদেশও। তারই অংশ হিসেবে মার্চ ফর গাজা কর্মসূচি। ব্যতিক্রমী এই গণজমায়েতের উদ্দেশ্য ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন, ইসরায়েলকে বয়কট এবং নিরীহ মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে সোচ্চার হবার আহ্বান জানান উপস্থিত জনতা। আমরা আশা করছি এই প্রতিবাদের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী একটি নতুন বার্তা যাবে যে বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ হয়েছে। ইসরায়েলের এই অন্যায্য এবং অন্যায় যে হামলা তারা ফিলিস্তিনিদের উপর রাখছে, এর বিরুদ্ধে আজকে গর্জে উঠেছে। আমরা ফিলিস্তিনের ভাই, আমরা এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা এই লক্ষ্যে আমরা সমস্ত মুসলিম জাতিদেরকে জানাইতে চাই। বিকেলে মঞ্চ থেকে ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় ঘোষণাপত্র পাঠ করা হবে। ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে বর্জন নিয়ে শপথ বাক্য পাঠ করা হবে। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আয়োজনটি। কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচিতে রাজধানীর বাংলা মোটরে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আপেল, কর্মসূচিতে যারা এসেছেন তারা কি বলছেন এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। মার্চ ফর গাজার কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষের ঢল এখন সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। আমি এখন বাংলা মোটর এলাকায় অবস্থান করছি। অর্থাৎ এই কর্মসূচিকে সফল করার জন্য যে কয়টি পয়েন্ট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার জন্য যে রাস্তা করে দেওয়া হয়েছে, সেটি এই যে বাংলা মোটরের একটি পয়েন্ট। আপনি আমার পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে মানুষজন সোহরাওয়ার্দীর দিকে রওনা দিয়েছে এবং যাচ্ছে, এবং এখন যান চলাচল কিছুটা সীমিত করা হয়েছে। অর্থাৎ বাংলা মোটর থেকে শাহবাগের দিকের যে পথ, এখানে যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। যারা এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আসছেন তারা দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটেই তারা রওনা দিয়েছে। আপনি জানতে চেয়েছেন যে যারা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে তারা কি বলছেন। তারা বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলেছি, তাদের মাঝে ক্ষোভ সঞ্চার হয়েছে। তারা বলছেন যে ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, এই বিষয়ে আসলে আরো বিশ্ব নির্বিকার। বলছেন যে সবার আওয়াজ তুলতে হবে। এই আজকের এই কর্মসূচির মাধ্যমে বিশ্বে একটি জানান দেওয়া যে ফিলিস্তিনিরা কিন্তু একা নন, বাংলাদেশের মানুষও তাদের পাশে রয়েছে এবং যা যা করণীয় তারা করবেন। আজকের এই কর্মসূচির মাধ্যমে সেই বার্তা তারা দিতে চাচ্ছেন।
এবং এই কর্মসূচিতে দেখলাম যে নানা শ্রেণী পেশার মানুষই অংশ নিয়েছেন। শুধু যে রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারেই যে এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিষয়টি কিন্তু তা নয়। আমি দেখছি ব্যক্তি পর্যায়ে অনেকে এসেছেন, অনেকে তার ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন। বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমি কথা বললাম, তারাও বলছেন যে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষ খুশি উঠেছে এবং তাদের একটাই বক্তব্য যে আজকের যে কর্মসূচি এবং যে যারা এখানে বক্তব্য রাখবেন সোহরাওয়ার্দী উদ্যানে, সেই বক্তব্যের মাধ্যমে আসলে তারা একটি মেসেজ দিতে চান যে তাদের পরবর্তী যে করণীয় রয়েছে সেই করণীয় বিষয়েও তারা বলছেন যেখান থেকে হয়তো কোনো দিক নির্দেশনা আসবেন। তারা একটাই কথা বলছেন যে এই যে নির্বিচারে যে আগ্রাসন হচ্ছে, ইসরায়েলি আগ্রাসন, সেটি অবিলম্বে বন্ধ করতে হবে। না হলে সবাই ঐক্যমতের ভিত্তিতে কিভাবে একটি সমাধানের দিকে নেওয়া যায়। তো ফিলিস্তিনি রাষ্ট্রের যে এখন একটি দাবি উঠেছে, তারা বলছেন যে নানাভাবে যেভাবে আসলে ফিলিস্তিনিদেরকে দমন করা হচ্ছে, একটি রাষ্ট্রের দাবিতেও যে দীর্ঘদিন ধরে যে আন্দোলন, সেটি একটি সুযোগ। তারা বলছেন যে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তারা নিজেরাই তাদের বিপদ ডেকে এনেছে। এখন সারা বিশ্বের মানুষ এক হবে এবং তারা এই যে একটি বার্তা দেওয়ার জন্য যে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আন্দোলনও তারা এখান থেকে করতে চাচ্ছেন। একদিকে হচ্ছে যে নির্বিচারে যে গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিনে সেটি বন্ধ, পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জনমত গঠনের জন্য তারা দাবি উঠাচ্ছেন এবং আরবরা যে নিশ্চুপ, আরব বিশ্বরাও কেউ একটি আঙ্গুল দিয়ে দেখানোর জন্য যে বাংলাদেশের মানুষও কিন্তু বসে নেই। আরব বিশ্ব বসে থাকলেও বাংলাদেশের মানুষ বসে নেই, তারা ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছেন এবং যত ধরনের দাবি, অর্থাৎ তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার বা প্রয়োজন বা যে সিদ্ধান্তগুলি যেটা নেওয়া হবে সবগুলিতে তারা একমত এবং তারা বলছেন কোনোভাবেই এই যে ইসরায়েলি আগ্রাসন মেনে নেওয়া হবে না এবং যেসব দেশ তাদেরকে সহযোগিতা করছে, সহায়তা করছে, তাদের দিকেও কিন্তু আঙ্গুলের তীর ছুড়ে দিচ্ছেন। তারা বলছেন যে তারা কিভাবে যেখানে গণহত্যা করা হচ্ছে ফিলিস্তিনে, সেখানে কিভাবে তারা ইসরায়েলকে সহায়তা দিচ্ছে, মদত দিচ্ছে। অবিলম্বে যেসব দেশ তাদেরকে সহায়তা দিচ্ছে তাদের বিষয়েও যাতে কঠোর ব্যবস্থা নেয়, অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রতিও তারা একটি শুভেচ্ছা বা আমি যদি বলি যে একটি সহানুভূতি বা ইতিবাচক ভূমিকা রাখছেন। বাংলাদেশ সরকারও কিন্তু পাশে রয়েছেন, তারাও নানাভাবে বলছেন কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কিন্তু জাতিসংঘে নানা প্রস্তাব দেওয়া হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনি রাষ্ট্রের যে জনমত গঠন এখন যে সিদ্ধান্ত যেটি নেওয়ার পরিকল্পনা বা যেটি চলমান রয়েছে সেদিকেও তার একাত্মতা ঘোষণা করছেন এবং সাধারণ মানুষ বলছেন যে শুধু যে যুদ্ধের মাধ্যমে যে একটি সমাধান যে একটি যাচ্ছে সেদিকে যাওয়ার পাশাপাশি অর্থাৎ ইসরায়েলি আগ্রাসন, ইসরায়েলি পণ্য বর্জনের একটি ডাক তারা দিচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশে যেসব ইসরায়েলি পণ্য আছে সবার যার যার অবস্থান থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী এই যে ফিলিস্তিনের প্রতি তাদের যে দাবি, অর্থাৎ তাদের পাশে থাকার এবং ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে থাকা যায় সেটি তারা বলছেন। ইসরায়েলি পণ্য বয়কটের তারা ডাক দিয়েছেন। তারা বলছেন কোনোভাবে ইসরায়েলি পণ্য তারা কিনবেন না এবং ইসরায়েলকে বিভিন্নভাবে একটি চাপে রাখার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সবগুলি তারা নেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা হচ্ছে ফিলিস্তিনের পতাকা হাতে রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে এবং তাদের মাঝে একটাই কথা যে এতদিন ধরে যে ফিলিস্তিনের উপর যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে, কেন এতদিনে সেটি বন্ধ হলো না? আমরা যেভাবে আরব বিশ্ব, সৌদি আরব থেকে শুরু করে যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, মুসলিম দেশ, যেদিকের দিকে আমরা অনেক সময় তাকিয়ে থাকি, এই কথাগুলো হচ্ছে সাধারণ মানুষ যাদের সঙ্গে আমি কথা বলছি তারা বলছেন যে আমরা যে তাকিয়ে থাকি তারা কেন নিশ্চুপ রয়েছেন, তারা কেন আওয়াজ তুলছেন না? বাংলাদেশের মানুষ এত দূরে থেকেও যদি তারা তাদের প্রতিবাদের ভাষা প্রকাশ করতে পারছেন, তারা এই ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছেন, তারা ওই দেশের আশেপাশে থেকেও কেন নিশ্চুপ? এবং তারা একটি কষ্টের কথা বলছেন যে ফিলিস্তিনি শুধু যে গণহত্যা চালাচ্ছেন বিষয়টি তা নয়, একই সঙ্গে সেখানে যে মানবিক সাহায্য, খাবার দেওয়ার কথা সেগুলো তারা বন্ধ করে রেখেছে। কোনোভাবেই তারা চাচ্ছেন না যে সেখানে ফিলিস্তিনের সাথে গাজা উপত্যকায় যে খাবার যাতে পৌঁছানো না যায়। এই যে মানবিক সংকটও তারা তৈরি করছে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। দর্শক, আমরা বাংলা মোটর থেকে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানছিলাম। মার্চ ফর গাজা কর্মসূচির খবর সংগ্রহে রাজধানীর 0 পয়েন্ট আছেন আমাদের আরেক সহকর্মী নাজিবুর রহমান, তার সাথে এবারে যুক্ত হচ্ছি আমরা। নাজিব, এই কর্মসূচি নিয়ে আপনার কাছে কি খবর আছে?
রাষ্ট্রের গাজা উপত্যকায় ইসরায়েলি যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদে কিন্তু সকাল থেকেই মানুষ এই 0 পয়েন্ট হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাত্রা করছেন। সেটি বাদ জোহর অর্থাৎ জোহরের নামাজের পর কিন্তু সেই ভিড় অনেকটাই বেড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিশাল সব মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের অভিমুখে যাত্রা করছেন বাঙালি দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে সকাল থেকে আমরা দেখছিলাম যে 0 পয়েন্ট এলাকার চতুর্মুখ থেকে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থান থেকে যারা সাধারণ মানুষ রয়েছে বিভিন্ন বয়সী তারা কিন্তু এখানে জড়ো হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের পথে যাত্রা করেছেন এবং দুপুর 3টা নাগাদ সেখানে প্রতিবাদী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এই মিছিল ধরেই কিন্তু মানুষ সেখানে উপস্থিত হচ্ছেন। আপনাদেরকে আরও একটি তথ্য জানাতে চাই, কিছুক্ষণের মধ্যে মিজানুর রহমান আজহারী এবং বাংলাদেশের অন্যান্য যারা ওলামা এবং স্কলার রয়েছে তারা এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন এবং তারপর একটি বড় মিছিল নিয়ে সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে যেখানে প্রতিবাদী সমাবেশ স্থল সেখানে তারা পৌঁছবেন এমনটি আমরা জানতে পেরেছি। সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও কিছুক্ষণের মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি মিছিল নিয়ে এখানে এসে সংবাদ মাধ্যমের সাথে কথা বলার কথা রয়েছে। এবং তাছাড়া সাধারণ মানুষের অভিব্যক্তির কথা যদি আপনাদেরকে বলি, গাজায় যে আগ্রাসন ইসরায়েলি বাহিনী চালাচ্ছে সেই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের যে প্রভাবশালী দেশগুলো রয়েছে সেই প্রভাবশালী দেশগুলো যেন ফিলিস্তিনির পক্ষে অবস্থান নেন সে বিষয়ে জোর দিচ্ছেন তারা। সেই সাথে ইসরায়েলি বাহিনীকে কিছুটা চাপে রাখতে তারা এখান থেকে একটি এত বড় একটি প্রতিবাদী সমাবেশ এবং র্যালি তারা এখানে পালন করছেন। এবং বাংলাদেশের এত বড় ফিলিস্তিনির পক্ষে সংহতি জানিয়ে এভাবে এত বড় একটি সমাবেশ কিন্তু এর আগে কখনোই হয়নি। এবং প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আশা করছে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু হতে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখছি যে বিপুল সংখ্যক মানুষের মিছিল আমরা দেখছি। শুধু মিছিলই নয়, পায়ে হেঁটে যাওয়ার পাশাপাশি বিভিন্ন যানবাহন তারা নিয়ে কিন্তু সমাবেশ স্থলের দিকে তারা যাত্রা করছেন। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি তাদের বক্তব্য সেটি হচ্ছে শুধু বিশ্বের অন্যান্য দেশই নয়, বাংলাদেশ থেকেও ফিলিস্তিনির পক্ষে জোর দাবি তুলতে হবে। তাদের যেই দেশ রয়েছে সেই দেশটি যেন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে সেই বিষয়ে কিন্তু দাবি তোলার ব্যাপারে তারা বলছেন। এবং সেই সাথে জাতিসংঘের ভূমিকা নিয়েও তারা প্রতিবাদ জানিয়েছেন। জাতিসংঘ যেন বিশ্ব মানবতার পক্ষে কথা বলে সেই বিষয়ে কিন্তু তারা জোর দাবি আমাদেরকে জানাচ্ছেন। তার পাশাপাশি এই 0 পয়েন্ট এলাকায় কিছুক্ষণের মধ্যে একটি বড় সমাবেশ হতে যাচ্ছে এবং এই সমাবেশ থেকেই কিন্তু সেই সমাবেশ নিয়েই তারা যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে এবং তারপরে কিন্তু সেখানে একটি বড় সমাবেশ হবে এমনটাই আমরা জানতে পারছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা 0 পয়েন্ট এলাকা থেকে জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির খবর। দেশে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে 2টি বড় ব্যাংক করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার এবং বিশ্লেষকরা। তারা বলছেন এতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাংক একীভূত হওয়া নিয়ে এখনও ইসলামী ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। সেলিম মানিকের রিপোর্ট। দেশের 10টি ইসলামী ব্যাংকের মধ্যে 2010 সালের পর থেকে একে একে 6টি দখলের ন্যায় স্বৈরাচার শেখ হাসিনার মদতপুষ্ট এস আলম গ্রুপ। এরপরের ইতিহাস কেবলই লুটপাটের। নামে বেনামে ঋণ নিয়ে গ্রুপটি বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা। আর অর্থ হারিয়ে অনেকটাই নিঃস্ব হয়ে গেছে গ্রুপটির শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো। এবার দুর্বল ইসলামিক ব্যাংকগুলোকে একত্র করার উদ্যোগ নিচ্ছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানিয়েছেন 10টি ব্যাংক রূপান্তর হবে 2টিতে। এ নিয়ে কি ভাবছেন শরিয়া ভিত্তিক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান? যদি তারা এই ব্যাংকগুলোকে একসাথে নিয়ে যদি সব ধরনের আপনাকে সহায়তা দিয়ে যদি ব্যাংকগুলোকে দাঁড় করায় তাহলে তো আমাদের গ্রাহকদের খুশি হওয়া উচিত। জাতি হিসেবে আমাদেরও খুশি, নাখোশ হওয়ার কিছু নাই। এবং জনগণের যে ডিপোজিটরদের যে শঙ্কার জায়গা যেটা তাদের ডিপোজিট থাকবে কিনা এখানে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি ব্যাংক খাতের জন্য ইতিবাচক বার্তা।
এতই দুর্বল, অসুস্থ যে এগুলোকে বিভিন্ন রকম পদ্ধতিতে চেষ্টা করেও কিন্তু এগুলোকে সুস্থ করা যাচ্ছে না। তাদেরকে বারবার প্রণোদনার টাকা দিয়ে কোনো রকমে লাইফ সাপোর্টে রেখে বাঁচানো হচ্ছে, যেহেতু সরকার মনে করে যে কোনো ব্যাংকই তারা সিক হয়ে বন্ধ হয়ে যেতে দেবে না। এটাকে ইতিবাচক হিসাবে আমি দেখছি। তবে টেকসই ব্যাংক খাত গড়ে তুলতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখতে হবে। বড় বড় যে সমস্ত স্ক্যাম সেগুলো ঘটতে দেওয়া যাবে না, এবং সেটার জন্য যথাযথভাবে যেমন কঠোর মনিটরিং থাকতে হবে, এবং সেক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির আভাস থাকলে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। ব্যাংকগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে, যে কোনোভাবেই যেন রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া না হয়। পাশাপাশি একটি স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটা ব্যালেন্স দরকার অন্য কোনো প্রতিষ্ঠানে, সেটা হতে পারে একটা শক্তিশালী ব্যাংকিং কমিশন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আমরা আবারও মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানতে যাচ্ছি এবং এবারে যাচ্ছি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে। আমাদের সাথে যুক্ত হবেন আরেক সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি শুনতে পাচ্ছেন আশা করি। আমরা জানি 3টায় কর্মসূচিটি শুরু হবে এবং ইতোমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। আপনার কাছে আর কি খবর আছে? দেখতে পাচ্ছেন যে এখন একটি ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে বেশ কিছু গান চলছে। এই গানের পরবর্তীতে আমরা মূল যে আয়োজন এখানে স্টেজে সেটি শুরু হবে। দেখাতে চাই এখানে বড় একটা ডিসপ্লের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে বেশ কিছু ডকুমেন্টারি দেখানো হয়েছে। কিছুক্ষণ আগে একটি প্রামাণ্যচিত্র দেখিয়েছে, যেখানে দেখানো হয়েছে যে মুসলিম বিশ্বের যারা রয়েছে তারা ফিলিস্তিনের পক্ষে তাদের পক্ষে দাঁড়াচ্ছে না, সে বিষয়টা নিয়ে একটি নাটকের মতো করে এখানে ডেমনস্ট্রেশন হয়েছে। আর আপনাদের শুধু জানাতে চাই, এখানে পুরো যে সোহরাওয়ার্দী উদ্যানে পুরো জায়গাটা কিন্তু মানুষের লোকারণ্য হয়েছে। এখানে একটি বিশাল আকৃতির ফিলিস্তিনের একটি পতাকা প্রদর্শিত হবে কিছুক্ষণের মধ্যে, সেটিও জানানো হয়েছে। এখানে আপনারা নিশ্চয় জানেন যে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে বিএনপি এবং জামাত সহ অন্যান্য যে দলগুলো রয়েছে সেই দলগুলোর কেন্দ্রীয় নেতারা এখানে আসার কথা রয়েছে। তবে এই মধ্যে আমরা দেখেছি যে ইসলামিক যে দলগুলো রয়েছে এই ইসলামিক দলগুলোর বেশ কয়েকজন নেতা এখানে এসেছেন, যদিও তারা স্টেজে ওঠেননি। আর আজকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কোনো ধরনের বক্তব্য কিন্তু দেওয়া হবে না। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব এখানে তিনি একটি ঘোষণাপত্র পাঠ করবেন, যেটি সম্মিলিতভাবে আন্তর্জাতিকভাবে জানানো হবে। বাংলাদেশের যে সংহতির যে অংশটি, বাংলাদেশের যে মানুষের যে কথাগুলো, সেই কথাগুলো একটি ঘোষণাপত্র আকারে পাঠ করা হবে। এই বিষয়টি আসলে এই আয়োজনের মূল লক্ষ্য। এখানে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমরা জানছিলাম মার্চ ফর গাজা কর্মসূচির খবর। নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো চারুকলা। বাংলা নববর্ষে আনন্দ শোভাযাত্রার জন্য নির্মিত ফ্যাসিবাদের মুখাকৃতিতে ভরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শান্তির প্রতীক হিসেবে নির্মাণ করা পায়রারও আংশিক ক্ষতি হয়। এই ঘটনাকে রহস্যজনক হিসেবে উল্লেখ করে তদন্তে নেমেছে পুলিশ। আলাদা তদন্তে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলা নববর্ষ 1432 বরণে যখন ক্ষণ গণনা চলছে, রাত দিন পরিশ্রম শেষে আনন্দ শোভাযাত্রার জন্য যখন পুরোটাই প্রস্তুত চারুকলার প্রাঙ্গণ, ঠিক সে মুহূর্তে এমন বিরল ঘটনার সাক্ষী হলো চারুকলা প্রাঙ্গণ। রবিবার ভোর 5টার দিকে এবারের আনন্দ শোভাযাত্রার সবচেয়ে আকর্ষণীয় মোটিভ ফেসিবাদের মুখাকৃতি পুড়িয়ে ছাই করে দুর্বৃত্তরা। তারা এটা রেলি করবেন কিনা, আদৌ হবে কিনা বা কি হবে, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসছেন আমাদের ডিন মহোদয়, তারা এসে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় চারুকলা চত্বরে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থাও নেমে পড়ে তদন্তে। আসেন ডিএমপির পুলিশ কমিশনারও, তবে পরিদর্শন শেষে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। চারদিকে এত সিসি ক্যামেরা থাকার পরও বিষয়টি কেন রহস্যই থেকে যাচ্ছে, সে বিষয়টিও এড়িয়ে যান কমিশনার। ঘটনার পরপরই প্রক্টোরিয়াল টিম সহ প্রশাসনিক সব কর্মকর্তা নিয়ে বৈঠকে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রক্টর অধ্যাপক ডক্টর সাইফুদ্দিন আহমেদ।
তবে এ ঘটনার সঙ্গে গভীর ষড়যন্ত্র দেখছেন শোভাযাত্রার উদযাপন কমিটি। যে মোটিভটা আগুন লেগেছে তাতে বোঝা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মোটিভটা যাতে র্যালিতে না যায় সেই উদ্দেশ্যেই করা হয়েছে। তো আমরা অলরেডি থানায় জিডি করা হয়েছে, শাহবাগ থানায়। পুলিশ তার মতো করে খোঁজখবর নিবে, ব্যবস্থা নিবে। আমরা ঠিক এইমাত্রই একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ফেসিবাদের কোনো দোষর যদি এই কাজটি করে থাকেন তাহলে আমরা বলবো যে তাদের মায়ের মুখে মুখাগ্নি করে এটাকে নিপাত করে দিয়েছেন তারা। 2 দিনের মধ্যে পুড়িয়ে দেওয়া মোটিভ বানিয়ে ফেলারও আশা জানিয়েছেন আয়োজকরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বেসরকারি টিভি চ্যানেল RTVর চেয়ারম্যান মোর্শেদ আলমকে রিমান্ডে নিয়ে তার অবৈধ সম্পদ অর্জনের হিসাব নিকাশ নেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন। এ সময় তিনি সময়ক্ষেপণ না করে ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। জয়নুল আবদিন অভিযোগ করেন একদল মানুষ সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করছে। তিনি দ্রুত এমন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন যেখান থেকে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত নেতাদের জেলখানায় অবৈধ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাহাড়ে বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণের প্রধান সামাজিক উৎসবকে বলা হয় বৈশাখী। ত্রিপুরাদের বৈশুক, মারমাদের সাংগ্রাই, চাকমাদের বিজু, তঞ্চঙ্গাদের বিশু নামের অদ্যাক্ষর নিয়ে উৎসবটিকে সংক্ষেপে বৈশাখী বলা হয়। আনন্দ, উচ্ছ্বাস এবং সম্প্রীতির বার্তা নিয়ে ফুল ভাসানোর মধ্য দিয়ে 3 দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। পূব আকাশে সূর্যোদয়ের মধ্য দিয়ে রাঙামাটির কেরানি পাহাড় এলাকায় কাপ্তাই হ্রদের তীরে হাজির হয়েছেন শত শত তরুণ তরুণী। গঙ্গা মায়ের উদ্দেশ্যে ফুল উৎসর্গ করে কলা পাতায় করে সেই ফুল পানিতে ভাসিয়ে দিচ্ছেন তারা। শুধু কেরানি পাহাড় নয়, জেলার বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে দিনটি শুরু করেছেন তারা। পানিতে ফুল ভাসিয়ে পরিবার, দেশ ও সমগ্র জীবের মুক্তির জন্য গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করা হয়। পুরনো বছরের দুঃখ বেদনায় যেন ভাসিয়ে দিয়ে নতুন দিনের সম্ভাবনার আলো জ্বালান পাহাড়ের বাসিন্দারা। গঙ্গা মাকে ফুল দিলাম, ফুল দিয়ে নতুন বছরকে বরণ করলাম, পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করি। আমরা এইভাবে, এটা আমাদের সংস্কৃতি। আমরা আগামী দিনে এই এলাকায় মানুষের মধ্যে যে সম্প্রীতি সৌহার্দ্যের যে অতীত ইতিহাস রয়েছে সেটাকে আমরা আরো সুদৃঢ় করব। বিশ্ববাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনায় বান্দরবানের বালাঘাটা পুরানো নদীঘাট এলাকায় সাঙ্গু নদীর পানিতে ফুল উৎসর্গ করেন চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়। চাকমাদের বিজু ও তঞ্চঙ্গাদের বৈশু উৎসবে অংশ নেয় চাকমা তঞ্চঙ্গা তরুণ তরুণী, শিশু কিশোর ও বিভিন্ন বয়সের নারী পুরুষ। বছরের যত কষ্ট সবগুলো যেন মুছে যায়, তো সে উদ্দেশ্যে আর বাড়ি থেকে গিয়ে মোমবাতি দিয়ে মঙ্গলের জন্য শুভকামনা করি। এদিকে চেঙ্গি নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বর্ষবরণ উৎসব বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। নদীর 2 পাড়ে মোমবাতি জ্বালিয়ে কলা পাতায় ফুল নিবেদন করে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। নদীতে ফুল ভাসিয়ে বিদায় বছরের দুঃখ, কষ্ট, গ্লানিকে বিদায় জানিয়ে নতুন বছরের জন্য শুভকামনা করা হয়। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ মোকাবেলায় ইউরোপ এবং ভারতকে পাশে চায় চীন। গত বুধবার অন্যান্য দেশের বাড়তি শুল্ক স্থগিত রাখলেও চীনের ওপর শুল্ক অব্যাহত রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের প্রতিশোধমূলক শুল্কের জবাবে সেদিন শুল্কের হার আরও বাড়িয়ে 125% করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক 84% থেকে বাড়িয়ে 125% করেছে চীন। এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের এই অযৌক্তিক প্রচেষ্টার বিরুদ্ধে অন্য দেশগুলোকে কাছে টানান। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের 18টি ব্যবসা প্রতিষ্ঠানকে চীনের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়ে দিয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করতে চায় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। দুপুরে সিলেটের সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দুষ্কৃতিকারীদের সতর্ক করে উপদেষ্টা বলেন, চারুকলার বিষয়টি নিয়ে সরকার তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। অপরাধীদের দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করা হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের সব অপকর্মের জবাব দেওয়া হবে। জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকম মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। ঢাকা রামপুর এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী আরিফিন কামরুল ইসলামকে সাতক্ষীরা নিউ মার্কেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, সদর থানার একটি টিম ভোররাতে নিউ মার্কেট এলাকা থেকে আরিফিন কামরুল ইসলামকে উদ্ধার করে। তাকে সাতক্ষীরা সদর থানা হেফাজতে রাখা হয়েছে। পরে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আরিফিন কামরুল ইসলাম জানায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে বৃহস্পতিবার বিকেলে এলিফ্যান্ট রোডে যাওয়ার পথে মগবাজার ফ্লাইওভার থেকে অপহরণের শিকার হন। ফরিদপুরের নগরকান্দায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধভাবে মজুতকৃত বিভিন্ন কোম্পানির 918 বোতল গ্যাস সিলিন্ডার সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের সদরবেড়া এলাকার জুট মিলের ভেতর থেকে অবৈধভাবে মজুতকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা 2টি ট্রাক এবং একটি ট্যাঙ্ক লরি জব্দ করে এবং কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়। এনজিভির আশুগঞ্জ উপজেলা প্রতিনিধি উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আখতারুজ্জামান রঞ্জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে আশুগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্র মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে তাকে নাসিরনগরের চাতলবার এলাকায় ধানতলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শুক্রবার রাত 11টায় রাজধানী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে 6 এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 53 বছর। তিনি 2 ছেলে 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনটিভি পরিবার। ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতিতে ঢাকায় শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি, যেখানে ঢল নামে লাখ লাখ মানুষের। সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে আশেপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ইসরায়েলের সাথে অর্থনৈতিক সহ সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয় মার্চ ফর গাজার ঘোষণাপত্রে। ইসলামী ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ অসংখ্য নারীও অংশ নেন এই কর্মসূচিতে। জামাল হোসেনের ক্যামেরায় রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বিক্ষুব্ধ মানুষের পদযাত্রা আর প্রতিবাদী জনতার মিছিল স্লোগানে সকাল থেকে সন্ধ্যা অবধি প্রকম্পিত হয় রাজধানী ঢাকার রাজপথ। বিভিন্ন শ্রেণী পেশার সব বয়সী মানুষের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। লাখ লাখ মানুষের উপস্থিতিতে সমাবেশের স্থল সহ আশপাশের এলাকা পরিণত হয় একখণ্ড ফিলিস্তিনে। স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগানে ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েল বিরোধী নানা প্লাকার্ড নিয়ে সাধারণ মানুষ যোগ দেয় মার্চ ফর গাজা কর্মসূচিতে। মূল মঞ্চে যখন ঘোষণাপত্র পাঠ চলছে, সোহরাওয়ার্দী উদ্যান ততক্ষণে জনসমুদ্র। অবিলম্বে গাজা এবং রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধ সহ 5 দফা দাবি জানানো হয় ঘোষণাপত্রে। যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিবের সভাপতিত্বে
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সমাবেশ থেকে ফিলিস্তিনি দখলদার ইসরায়েলি বাহিনীর নারকীয় বর্বরতা বন্ধের দাবি জানান ইসলামিক চিন্তাবিদরা। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, জাতিসংঘ জবাব চায়। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন বিশ্বজুড়ে নিন্দা এবং প্রতিবাদে ফুঁসছে মানুষ, তখন ব্যতিক্রম ধর্মী এই গণজামায়াত থেকে ইসরায়েলকে বয়কট এবং ফিলিস্তিনি নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। রাজনৈতিক ভেদাভেদ ভুলে নানা মত পথের মানুষের এই ঢল যেন ক্ষোভের অনল। ফিলিস্তিনে অসহায় নিরীহ মুসলমানদের উপর নৃশংসতার প্রতিবাদে সোচ্চার এই জনতার দাবি, এখনই বন্ধ হোক গাজায় গণহত্যা, বিশ্ব মোড়লদের বিবেক জাগ্রত হোক, বিশ্বজুড়ে ফিরুক শান্তি। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে লাখ লাখ জনতা। দেশের বরেণ্য রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ শুধু নন, এই নির্মমতা বন্ধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষও এসেছিলেন ফিলিস্তিনের প্রতি সংহতি ও ভালোবাসা জানাতে। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান সহ আশেপাশের বিশাল এলাকা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। এক অন্যরকম দিন গাজাবাসীর জন্য উৎসর্গ করল বাংলাদেশের মানুষ। প্রচণ্ড রোদের মধ্যেও সকাল থেকেই লোকে লোকারণ্য সোহরাওয়ার্দী ময়দান। লাল সবুজের বাংলাদেশে রক্তাক্ত ফিলিস্তিনের প্রতিচ্ছবি নিয়ে ঢাকায় লাখো জনতা। 60,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনি হত্যার পরে অন্তত এবার যেন ব্যবস্থা নেওয়া হয়, এমন দাবি ছিল অনেকের। আমরা প্যালেস্টাইনের মুক্তি চাই। আমরা মুসলিম হিসাবে আমাদের মুসলিমের একটা দায়বদ্ধতা আছে, সেই থেকে আমরা ঘরে থাকতে পারি না। ফিলিস্তিনি বাচ্চাদের যেভাবে নির্যাতন নিপীড়ন করছে, সেই সংগ্রাম করতে আমরা এসেছি। চাচ্ছি যে পুরো ফিলিস্তিন, গাজা এদের জন্য যুদ্ধ থেমে যায়। আমাদের আজকে এখান থেকে একটাই দাবি এবং একটাই চাওয়া, সারা বিশ্বের মুসলমান যেন এক হয়ে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে পারি। প্রদর্শিত হয় ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা, সেই সাথে ছোট পতাকাগুলো উড়িয়ে ফিলিস্তিনের প্রতি নিজেদের ভালোবাসা জানালো লক্ষ মানুষ। মুসলিম ফিলিস্তিনের পাশে বাংলাদেশ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এই বাংলাদেশ থেকে হয়তো সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করতে পারবো না, এই জন্য আজকে আমরা সারা বাংলাদেশে এই মার্চ ফর গাজার উদ্দেশ্যে সবাই অন্তত তাদের জন্য ব্যতীত হব। স্বাধীন রাষ্ট্র মুসলমানদের সেটা আবার ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার জন্য এখানে এসেছি। দল আর মতের পার্থক্যের দেয়াল ভেঙে মানুষের এই গণজমায়েত বিশ্ববাসীকে জানালো ফিলিস্তিন একা নয়, আরব রাষ্ট্র আর বিশ্ব নেতৃত্বকে এখনই পদক্ষেপ নেয়ার দাবি ছিল তাদের। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মার্চ ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো জনস্রোতে পরিণত হয়। মানুষের ঢল এমন পর্যায়ে পৌঁছে যে যানবাহন ছাড়া পায়ে হেঁটে রাজধানী এবং এর আশেপাশের জেলা থেকে লোকজন সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। অনেকে উদ্যান পর্যন্ত পৌঁছতে না পেরে রাস্তায় অবস্থান নিয়েই গাজার পক্ষে তাদের সংহতি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। পূর্ব ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকেই রাজধানী এবং এর আশপাশের জেলা থেকে জনতার স্রোত আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। সবার হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা,
ছিল ইসরায়েল বিরোধী স্লোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতেই এই সমাগম। গাজাতে ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে এগুলো প্রতিবাদ জানানোর জন্য আমরা আসছি। ইসরায়েল গাজাতে যে গণহত্যা চালাচ্ছে, শিশু নারী তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে, এগুলো বন্ধ হোক। ফিলিস্তিনের স্বাধীনতা চাই, গাজার গণহত্যা বন্ধ চাই। লাখ লাখ মানুষের ঢল জনসমুদ্রে রূপ নেয় রাজধানীর প্রধান সড়কগুলোতে। বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটেই ছুটেছেন তাদের প্রতিবাদ জানাতে। তুরস্ক, মিশর, বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো আজকে এই ফিলিস্তিনে বর্বরতা দেখে চুপ করে আছে, তারা কিচ্ছু বলে না। মানুষকে এভাবে মেরে ফেলা, এটা আইএমএ জাহিলিয়াতের জাহিলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। অন্তর থেকে আমাদের তাদের প্রতি ঘৃণা, যারা যে গণহত্যার মুখ করছে, আল্লাহ তাদের বিচার অবশ্যই করবে। ইসলামের বিজয় একদিন হবেই। মানুষের এই স্রোতে থেমে যায় যানবাহনের চাকা। কর্মসূচি শেষ করে আবার পায়ে হেঁটেই নিজ গন্তব্যে ফেরেন তারা। পুরো দিন জুড়েই রাজধানী ঢাকা ছিল লোকে লোকারণ্য। সবার মত পথ ছিল অভিন্ন। সবাই যেন মিলিত হয়েছিল একখণ্ড গাজায়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 52% শুল্কের কারণে দেশটিতে রপ্তানি কমে যাবে। পোশাক শিল্পে নারীদের কর্মসংস্থান ব্যাপক হারে হ্রাস পাবে। এতে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে, এমন কথা জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসছে বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ প্রস্তুত নয়। ব্যবসায়ীদের রপ্তানির বহুমুখী বাজার খোঁজার পাশাপাশি পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দেন ডক্টর ফাহমিদা খাতুন। বলেন, বাংলাদেশকে আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থা সংস্কার করতে হবে। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পেতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি হবে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়ে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। সুবিধা আদায়ে দেশটির সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে। আমাদের এই যে তৈরি পোশাক শিল্প কিংবা অন্যান্য রপ্তানি পণ্যে, রপ্তানি খাতের শিল্পে যারা জড়িত রয়েছে তাদের সেখানে কর্মসংস্থানের ক্ষেত্রে একটা বাধা হবে এবং সেটা আমাদের দারিদ্র্যের উপরে, আমাদের সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ রাজনৈতিকভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন দেশের ব্যবসায়ীরা। একই সাথে এলডিসি গ্রাজুয়েশন আরও 3 বছর পেছানোর দাবি জানিয়েছেন তারা। দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ জানান, এতে দেশের শিল্প খাত কিছুটা উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছে। আর 2026 সালের পর এলডিসি গ্রাজুয়েশনও দেশের শিল্প খাতের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে উল্লেখ করে প্লাস্টিক ব্যবসায়ীদের সংগঠন বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ বলেন, এলডিসি গ্রাজুয়েশন আরও 3 বছর পেছানো হোক।